আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, উচ্চতর গণিত বিষয়ের চতুর্দশ অধ্যায় সম্ভাবনা, এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোকে আমরা 9টি টাইপে বিভক্ত করেছি। তো আমরা এই প্রতিটি টাইপের এমসিকিউগুলো ধারাবাহিকভাবে সমাধান করতে থাকব। আর সেই ধারাবাহিকতায় আজকের এই পর্বে টাইপ 2 অর্থাৎ ছক্কা সম্পর্কিত এমসিকিউগুলোর সমাধান করব। সবার প্রথমে আমরা যে এমসিকিউটা আমাদের সামনে দেখতে পাচ্ছি, এখানে বলা হলো একটি ছক্কা নিক্ষেপে 2 আসার সম্ভাবনা কত। আমরা জানি যে একটা ছক্কা যখন আমরা নিক্ষেপ করি 1 থেকে 6 এর মধ্যে যে কোনো সংখ্যাই উঠতে পারে। তাহলে একটা ছক্কা নিক্ষেপ করার সমগ্র ফলাফল 6, অর্থাৎ মোট নমুনা বিন্দু 6টা। মোট নমুনা বিন্দু কয়টা? 6টা। আচ্ছা, সম্ভাবনার যে সূত্র অনুযায়ী নিচে কি বসে? সমগ্র ফলাফল, আর উপরে বসবে অনুকূল ফলাফল। তো আমরা যখন একটা ছক্কা নিক্ষেপ করবো, একটাই ছক্কা, তাহলে একটা ছক্কা নিক্ষেপ করলে 1 থেকে 6 এর মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে। তাহলে সমগ্র ফলাফল 6, তাহলে সেই 6 বসবে নিচে। এখন এখানে বলা হয়েছে 2 আসার সম্ভাবনা কত। আচ্ছা, 1 থেকে 6 এর মধ্যে 2 কয়টা সংখ্যা? 2 হচ্ছে একটা সংখ্যা। 2 কয়টা সংখ্যা? একটা সংখ্যা। তাহলে অনুকূল ফলাফল একটা। অনুকূল ফলাফল কয়টা? আমরা চাচ্ছি 2 আসুক। তো 1 থেকে 6 এর মধ্যে 2, এই সংখ্যাটা আছে কয়টা? এই সংখ্যাটা একটা আছে, তাহলে অনুকূল ফলাফল 1, তাহলে 1 বসবে উপরে। তাহলে আমরা বলতে পারি একটি ছক্কা নিক্ষেপে 2 আসার সম্ভাবনা হলো 1/6। আর এই 1/6 আমরা দেখতেছি ঘ নাম্বার অপশনে রয়েছে। 5 নম্বর প্রশ্নে বলা হলো একটি ছক্কা নিক্ষেপ করলে 4 না উঠার সম্ভাবনা, শব্দটা খেয়াল করি, 4 না উঠার সম্ভাবনা কত। তাহলে দেখেন, আমরা যখন একটা ছক্কা নিক্ষেপ করি 1 থেকে 6 এর মধ্যে যে কোনো সংখ্যা উঠতে পারে। এখানে বলা হচ্ছে 4 না উঠুক। আমরা চাই ছক্কাটা নিক্ষেপ করলাম, কিন্তু 4 যেন না উঠে, অর্থাৎ 4 বাদে অন্য যে কোনো সংখ্যা উঠুক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু 4 যেন না উঠে। তাহলে 1 থেকে 6 এর মধ্যে 4কে বাদ দিয়ে দেন, কারণ আপনি চাচ্ছেন 4 না উঠুক। তাহলে ছক্কা যেহেতু নিক্ষেপ করছেন, মোট নমুনা বিন্দু 6টা, তাহলে সমগ্র ফলাফল হিসেবে 6 নিচে বসবে, আর উপরে বসবে অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল মানে হলো শর্ত মেনেছে যারা, শর্ত মেনেছে যারা। তাহলে এখানে আমরা চাচ্ছি 4 না উঠুক। তাহলে 4 না যারা যারা তারাই শর্ত মেনেছে, কারণ যে 4 সে তো শর্ত মানে নাই, কারণ 4 যদি উঠে তাহলে আমরা তো এটা চাই না। 4 উঠুক এটা আমরা চাই না। তাহলে 4 বাদে বাকিরা শর্ত পূরণ করেছে। তাহলে 4 বাদে বাকি সংখ্যা কয়টা? 5টা। 1 থেকে 6 এর মধ্যে আমরা যদি 4কে বাদ দেই, তাহলে আর সংখ্যা থাকে কয়টা? 5টা। তাহলে অনুকূল নমুনা বিন্দু হবে 5, অর্থাৎ এই 5টা নমুনা বিন্দু শর্ত মেনেছে। তাহলে একটি ছক্কা নিক্ষেপ করলে 4 না ওঠার সম্ভাবনা হলো 5/6, যেটি আমরা ঘ নাম্বার অপশনে দেখতে পাচ্ছি। পরবর্তী প্রশ্নে একটি ছক্কা নিক্ষেপ করলে 5 বা 5-এর চেয়ে বেশি, 5 বা 5-এর চেয়ে বেশি আসার সম্ভাবনা কত। একটি ছক্কা নিক্ষেপ করলে 5 বা 5-এর চেয়ে বেশি আসার সম্ভাবনা কত। চলুন আমরা এই প্রশ্নটার সমাধান করি। দেখেন, আমরা যখন একটা ছক্কা নিক্ষেপ করি 1 2 3 4 5 6, একটা ছক্কা যখন নিক্ষেপ করি এই 1 থেকে 6 এর মধ্যে যে কোনো সংখ্যা উঠতে পারে, এটা হচ্ছে নমুনা ক্ষেত্র। আমাদের প্রশ্নে বলা হলো 5 বা 5-এর চেয়ে বেশি। তাহলে দেখেন, 5 বা 5-এর চেয়ে বেশি, এই যে এই দুইটা সংখ্যা রয়েছে। তাহলে 5 বা 5-এর চেয়ে বেশি সংখ্যা উঠার সম্ভাবনা নির্ণয় করো। সম্ভাবনার সূত্র অনুযায়ী নিচে বসে সমগ্র ফলাফল। সমগ্র ফলাফল মানে সব, সমগ্র ফলাফল মানে সব। তাহলে এখানে সব, তাহলে এখানে মোট কয়টা সংখ্যা আছে? 6টা। তাহলে 6 বসবে নিচে। এই 6 দ্বারা কিন্তু এই 6কে বোঝানো হচ্ছে না, এই 6 দ্বারা এখানে 6টা সংখ্যা আছে সেটা বোঝানো হচ্ছে। আর উপরে বসবে অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল মানে শর্ত মেনেছে যারা, শর্ত মেনেছে এই দুইটা সংখ্যা। কারণ প্রশ্নে বলা হয়েছে 5 অথবা 5-এর চাইতে বড়। আমরা একটা ছক্কা নিক্ষেপ করলাম, তাহলে যেই সংখ্যাটা উঠবে আমরা মনে মনে চাচ্ছি হয় 5 উঠুক আর নয়তো 5-এর চাইতে বড় উঠুক, 5 উঠুক নয়তো 5-এর চাইতে বড় উঠুক। তাহলে 5 এবং 6, তাহলে এই দুইটা সংখ্যা হচ্ছে 5 বা 5-এর চাইতে বড়। এখানে কয়টা সংখ্যা আছে? 2টা। তাহলে এই 2 বসবে উপরে। 2/6 কাটাকাটি করা যায়, 2 একে 2, 3 দুগুণে 6, তাহলে 1/3। তাহলে একটি ছক্কা নিক্ষেপে 5 বা 5-এর চেয়ে বড় সংখ্যা আসার সম্ভাবনা হলো 1/3। তাহলে 1/3 আমাদের এখানে
আমরা দেখতেছি খ নাম্বার অপশনে রয়েছে। এই যে খ নাম্বার অপশন আমরা দেখতেছি 1/3 রয়েছে। এরপর 6 নাম্বার প্রশ্ন যখন শেষ, 7 নাম্বার প্রশ্নে আমরা যাই। 7 নাম্বার প্রশ্নে কি বলল? একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত? ছক্কা নিক্ষেপ করলে 1 থেকে 6 এর মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে, কিন্তু আমরা চাচ্ছি মৌলিক সংখ্যা আসুক। তাহলে দেখেন এখানের মধ্যে সমগ্র ফলাফল 6টা, আমরা চাচ্ছি মৌলিক সংখ্যা উঠুক। মৌলিক সংখ্যা কারা? 2, 3, 5। 1 থেকে 6 এর মধ্যে এই 3টা সংখ্যা হচ্ছে মৌলিক। তাহলে তার মানে এই 3টা সংখ্যা শর্ত মেনেছে, কারণ আমরা চাচ্ছি মৌলিক সংখ্যা উঠুক। তাহলে মৌলিক সংখ্যা এখানে আছে কয়টা? 3টা। তাহলে এই 3 বসবে উপরে, কাটাকাটি করা যায়, তাহলে রেজাল্ট হবে হাফ। তাহলে ছক্কা নিক্ষেপে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা হলো হাফ। এটা গ নাম্বার অপশনে রয়েছে। 8 নাম্বার প্রশ্নে যাই। 8 নাম্বার প্রশ্নে বললো একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে 5-এর কম এবং মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? দেখেন এই প্রশ্নটা সমাধান করতে কিন্তু আমাদের খুব ভালো করে বুঝতে হবে। এখানে এবং শব্দটা আছে। এই এবং শব্দ যখন থাকে তখন তার আগে থাকা শর্ত এবং তার পরে থাকা শর্ত, উভয় শর্ত মানবে যারা, কেবলমাত্র তাদেরকেই আমরা হিসাবে নিতে পারবো। এবং শব্দটা যখন থাকে, এই এবং শব্দের আগে যেই শর্ত এবং পরে যেই শর্ত, উভয় শর্ত মানবে যারা, কেবলমাত্র তাদেরকে আমরা হিসাবে নিতে পারবো। এই দুইটা শর্তের একটা শর্ত মেনেছে আরেকটা শর্ত মানে নাই, না, আমরা তাদেরকে হিসাবে নিতে পারবো না। দুইটা শর্তই মানতে হবে। তাহলে 5-এর কম, দেখেন একটা ছক্কা যখন আমরা নিক্ষেপ করি, একটা ছক্কা যখন আমরা নিক্ষেপ করি, 5-এর চেয়ে কম কয়টা সংখ্যা আছে? এই 4টা, তাই না? 5-এর চেয়ে কম, ওকে ফাইন, বুঝলাম। এবার মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কারা? মৌলিক সংখ্যা 2, 3, 5। দেখেন এই 5কে আমরা হিসাবে নিতে পারবো না, কারণ এই 5 মৌলিক সংখ্যা, একটা শর্ত মানলো, কিন্তু এই 5 কি 5-এর চাইতে বড়, 5-এর চাইতে ছোট? এই 5 এই সংখ্যাটা নিজে, এটা কি 5-এর চাইতে ছোট? আমাদের প্রশ্নে কিন্তু ছোটর কথা বলছে, 5-এর চেয়ে কম। তাহলে 5 নিজে তো 5-এর চাইতে কম না। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই 5কে হিসাবে নিতে পারবো না, কারণ এটা মৌলিক ঠিক আছে, কিন্তু এটা 5-এর চেয়ে কম না। তাহলে 5-এর চেয়ে কম এমন সংখ্যা 1 থেকে 4 এবং মৌলিক, সেটা হচ্ছে 2 আর 3। তাহলে আমরা বলতে পারি কেবলমাত্র এই দুইটা সংখ্যা শর্ত মেনেছে, তারা হচ্ছে 2 আর 3। কারণ 2 এবং 3 তারা 5-এর চাইতে কম, 2 এবং 3 তারা মৌলিক। তাহলে উভয় শর্ত এই দুইটা সংখ্যা মেনেছে। তাহলে সম্ভাবনার সূত্র অনুযায়ী নিচে বসবে সব শর্ত, মানুক না মানুক সব। দেখেন আপনি যখন ছক্কা নিক্ষেপ করেছেন 1 থেকে 6-এর মধ্যে যে কোনো সংখ্যা উঠতে পারে। তাহলে সমগ্র ফলাফল এই 6টা। আপনি চাচ্ছেন 5-এর কমও হোক আবার মৌলিকও হোক, উভয় শর্ত মেনেছে এই দুইটা সংখ্যা, তাহলে উপরে বসবে 2। এই 2 বলতে কিন্তু এই 2 না, এই 2 মানে হচ্ছে এই দুইটা সংখ্যা শর্ত মেনেছে, অনুকূল ফলাফল। তো 2/6 কাটাকাটি করলে 1/3, তাহলে রেজাল্ট কত হবে? 1/3। আমরা বলতে পারি যে 5-এর কম এবং মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা হলো 1/3। 1/3, ওকে। তাহলে 8 নাম্বার প্রশ্নটার সমাধান করা শেষ। 9 নাম্বার প্রশ্নের দিকে যদি তাকাই, 9 নাম্বার প্রশ্নে বলল একটি ছক্কা নিক্ষেপ করলে মৌলিক সংখ্যা না পাওয়ার সম্ভাবনা, মৌলিক সংখ্যা না পাওয়ার সম্ভাবনা কত? অর্থাৎ আমরা ছক্কা নিক্ষেপ করব, কিন্তু মৌলিক সংখ্যা যেন না উঠে, মৌলিক সংখ্যা যেন না উঠে। তো দেখেন মৌলিক সংখ্যা যেন না উঠে, আমরা 1 থেকে 6-এর মধ্যে, কারণ ছক্কা যখন নিক্ষেপ করবো 1 থেকে 6-এর মধ্যে যে কোনো সংখ্যা উঠবে, তারা বলতেছে মৌলিক সংখ্যা না উঠুক। তো মৌলিক সংখ্যা না কারা কারা? 1, 4, 6, এই 3টা সংখ্যা হচ্ছে মৌলিক না। তাহলে আমরা চাচ্ছি এই 3টার মধ্যে একটা উঠুক, কারণ মৌলিক সংখ্যা যেন না উঠে। 2, 3, 5 এই 3টা সংখ্যা যেন না উঠে, আমরা এটা চাই। তাহলে এই 3টা সংখ্যা না উঠলে কারা উঠতে পারবে, কাদের উঠার পারমিশন আছে? 1, 4, 6। আমরা চাই 1, 4, 6-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা উঠুক। তাহলে নিচে বসবে 6, আর মৌলিক সংখ্যা না এমন সংখ্যা হচ্ছে 3টা। তাহলে অনুকূল ফলাফল 3, কাটাকাটি করলে হাফ। তাহলে আমরা বলতে পারি যে একটি ছক্কা নিক্ষেপ করলে মৌলিক সংখ্যা না পাওয়ার সম্ভাবনা হলো
মৌলিক সংখ্যা না পাওয়ার সম্ভাবনা হাফ। তাহলে এটি হচ্ছে ঘ নাম্বার অপশনে রয়েছে। তাহলে 9 নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ। এবার আমরা যাব 10 নাম্বার প্রশ্নে। 10 নম্বর প্রশ্নে বলছে একটি ছক্কা নিক্ষেপে যৌগিক সংখ্যা আসার সম্ভাবনা কত? দেখেন কেউ কেউ আমরা ভাবতে পারি যে যৌগিক সংখ্যা বলছে তার মতো মৌলিক না, যেহেতু যৌগিক বলছে তাহলে মৌলিক না, এই কথা চিন্তা করে দেখেন ভুলটা কোথায় হয়। ভুলটা কোথায় হয়, আমরা 1 থেকে 6 মধ্যে আমরা যখন তাকাবো, আমরা আমাদের প্রশ্নে বলছে যৌগিক হওয়ার সম্ভাবনা, তাহলে সেই ক্ষেত্রে মৌলিক না যারা যারা তারাই হচ্ছে যৌগিক। তাহলে 2 মৌলিক, 3 মৌলিক, 5 মৌলিক, তাহলে মৌলিক বাদে বাকি যারা আছে তারা যৌগিক। ওই হিসাবে অঙ্কের রেজাল্টটা বের করে দেয় যে 1টা 2টা 3টা, তাহলে 3 উপরে 6 নিচে কাটাকাটি করলে হাফ। অঙ্কটা হয়নি, অঙ্কটা হয় নাই। কারণ আমরা যদি এই চিন্তা ভাবনা করি তাহলে রেজাল্ট সঠিক বের হবে না। কারণ যৌগিক বলছে, যৌগিক সংখ্যা কারা? যে সকল সংখ্যার গুণনীয়ক 2টা বা তার চাইতে বেশি, যে সকল সংখ্যার গুণনীয়ক 2টি অথবা তার চাইতেও বেশি। কেমন দেখেন, মৌলিক সংখ্যা আমরা কাদেরকে বলি? যে সংখ্যার গুণনীয়ক কেবলমাত্র 2টা, 1 এবং ওই সংখ্যা নিজে। যে সংখ্যার গুণনীয়ক কেবলমাত্র 2টি, 1 এবং ওই সংখ্যা নিজে, ওই সকল সংখ্যাকে বলা হয় মৌলিক সংখ্যা। আর যৌগিক কারা? যে সকল সংখ্যার গুণনীয়ক 2টির বেশি। যেমন আমরা বলতে পারি 4, এটা একটা যৌগিক সংখ্যা, কারণ এটার গুণনীয়ক 1, 2, 4। আমরা 6কে বলতে পারি যৌগিক সংখ্যা, 1, 2, 3, 6। আমরা 8কে বলতে পারি যৌগিক সংখ্যা, 1 8-এর মধ্যে যায়, 2 8-এর মধ্যে যায়, 4 8-এর মধ্যে যায়, 8 8-এর মধ্যে যায়। তো যে সকল সংখ্যার গুণনীয়ক 2টির বেশি, যে সকল সংখ্যার গুণনীয়ক 2টির বেশি, 3টা গুণনীয়ক হতে পারে অথবা তার চেয়ে বেশি হতে পারে, আপত্তি নেই, তবে 2টার বেশি, তারা হচ্ছে যৌগিক সংখ্যা, তারা হচ্ছে যৌগিক সংখ্যা সহজ কথায়। তো ওই হিসাবে দেখেন এই যে 1, এটা মৌলিকও না, এটা যৌগিকও না, কারণ 1-এর গুণনীয়ক 1, তাহলে 1-এর গুণনীয়ক যেহেতু কেবলমাত্র একটাই সংখ্যা, এই জন্য এটা মৌলিক না। আবার 1-এর গুণনীয়ক যেহেতু একটাই সংখ্যা, সুতরাং এটা যৌগিকও না। তাহলে আমাদেরকে এই জিনিসটা, এই কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে যৌগিক না, এই যে মৌলিক না, তার মানে আমরা 1কে সহ হিসেবে নিতে পারবো এমনটা না। তাহলে দেখেন যৌগিক, তাহলে যৌগিক কারা হবে? যৌগিক হবে 4, যৌগিক হবে 6। এই 1 এটা মৌলিকও না, এটা যৌগিকও না। তাহলে সেই ক্ষেত্রে সমগ্র ফলাফল 6টা আর অনুকূল ফলাফল 2টা, তাহলে 2 উপরে, তাহলে 2/6 কাটাকাটি করলে 1/3। আমরা বলতে পারি একটি ছক্কা নিক্ষেপে যৌগিক সংখ্যা আসার সম্ভাবনা হলো 1/3। পরবর্তী প্রশ্নে যদি আমরা তাকাই, একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে ছক্কায় জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? আমরা একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করব, ছক্কায় জোড় সংখ্যা যেন আসে এটার সম্ভাবনা। আচ্ছা, ছক্কায় জোড় সংখ্যা কয়টা? 2, 4, 6, এই 3টা হচ্ছে জোড় সংখ্যা। তাহলে মোট নমুনা বিন্দু 6টা আর অনুকূল নমুনা বিন্দু 3টা, কাটাকাটি করলে হাফ হয়। তাহলে হাফ এখানে আমাদের ক নাম্বার অপশনে রয়েছে। আমরা বলতে পারি 11-র ক হচ্ছে সঠিক উত্তর। আমরা এবার পরবর্তী প্রশ্নে যাই। আমাদের এই 12 নম্বর প্রশ্নে আমাদেরকে জিজ্ঞাসা করা হলো একটি নিরপেক্ষ ছক্কায় একবার নিক্ষেপে জোড় অথবা বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? দেখেন এখানে বলছে অথবা। কিছুক্ষণ আগে আমরা একটা শব্দ পেয়েছিলাম এবং, সেখানে বেশ কিছু কথাবার্তা বলেছিলাম। এখন এখানে বলা আছে অথবা। মনে রাখতে হবে অথবা শব্দ যদি থাকে তাহলে তার আগে থাকা শর্ত এবং তার পরে থাকা শর্ত, এই 2টা শর্তের যে কোনো একটা শর্ত যারাই মানবে তাদেরকে আমরা হিসাবে নিয়ে নিব। অর্থাৎ অথবা শব্দ যখন থাকে তখন 2টা শর্তই মানতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। যে কোনো একটা শর্ত মানলেই আমরা তাদেরকে হিসাবে নিয়ে নিতে পারবো। যারা উভয় শর্ত মানবে তাদেরকেও নেওয়া যাবে, আর যারা এই 2টার যে কোনো একটা মানবে তাদেরকেও নেওয়া যাবে। তাহলে ছক্কা নিক্ষেপ করলে জোড় অথবা বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? জোড় সংখ্যা পাইলেও আমরা খুশি, বিজোড় সংখ্যা পাইলেও আমরা খুশি। জোড় অথবা বিজোড় যে কোনো একটা সংখ্যা উঠুক আমরা তাদেরকে হিসাবে নিয়ে নিব। আচ্ছা, আপনি যখন ছক্কা নিক্ষেপ করলেন
1 থেকে 6 এর মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে। আচ্ছা 1 থেকে 6 এর মধ্যে অর্ধেক সংখ্যা জোড়, অর্ধেক সংখ্যা বিজোড়। 1 3 5 বিজোড়, 2 4 6 জোড়। তাহলে আমাদেরকে বলা হয়েছে জোড় অথবা বিজোড়। তাহলে 1 থেকে 6 এর মধ্যে যে কোনো সংখ্যাই তো হয়, কারণ 1 থেকে 6 এর মধ্যে 3টা সংখ্যা যাবে জোড়ে আর 3টা সংখ্যা যাবে বিজোড়ে, ঠিক তো? তাহলে অনুকূল নমুনা বিন্দু 6টা। তাহলে সমগ্র নমুনা বিন্দু 6টা আর অনুকূল নমুনা বিন্দু 6টা, কারণ ছক্কা নিক্ষেপ করলে 1 থেকে 6 এর মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে। তাহলে সমগ্র ফলাফল 6। আর শর্ত মেনেছে জোড় সংখ্যা কয়টা? 2 4 6 3টা, বিজোড় সংখ্যা কয়টা? 1 3 5 3টা। তাহলে মোট আর কি শর্ত মেনেছে এমন নমুনা বিন্দু 6টা। তাহলে উপরে 6। তাহলে কাটাকাটি করলে রেজাল্ট 1 আসে। রেজাল্ট কত আসে? 1 আসে। তাহলে আমরা যখন একটা নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করি, জোড় অথবা বিজোড় যে কোনো একটা সংখ্যা আসার সম্ভাবনা হলো 1, অর্থাৎ 100% কনফার্ম একটা না একটা সংখ্যা উঠবেই, যারা কিনা এই দুইটা শর্তের একটা না একটা মানবেই। আপনি ছক্কা নিক্ষেপ করলেন 5 উঠলো, সে বিজোড়ের শর্ত মেনেছে। আপনি ছক্কা নিক্ষেপ করলেন 2 উঠলো, সে জোড়ের শর্ত মেনেছে, অর্থাৎ কোনো একটা শর্ত মানবেই। তাহলে সম্ভাবনার রেজাল্ট হবে 1। এরপর আমরা 13 নম্বর প্রশ্নে যাই। 13 নম্বর প্রশ্নে বলল একটি ছক্কা নিক্ষেপ করলে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা কোনটি? 2 দ্বারা বিভাজ্য অর্থাৎ 2 দিয়ে ভাগ যায়। আচ্ছা 1 থেকে 6 এর মধ্যে 2 দিয়ে ভাগ যায় এমন সংখ্যা 2 4 6। আমরা জানি ছক্কা নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দু 6টা আর অনুকূল নমুনা বিন্দু, এই প্রশ্ন অনুযায়ী অনুকূল নমুনা বিন্দু 3টা, অর্থাৎ শর্ত মেনেছে এমন সংখ্যা 3টা, 2 দিয়ে ভাগ যায়। তাহলে 3/6 কাটাকাটি করলে হাফ, এটা গ নাম্বার অপশনে রয়েছে। 14 নম্বর প্রশ্ন, এখানে বলা হলো একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপে 3-এর গুণিতক সংখ্যা আসার সম্ভাবনা কত? 3-এর গুণিতক অর্থাৎ এক কথায় বলতে পারি আমরা 3-এর নামতা অথবা 3 দিয়ে ভাগ করতে পারি এমন সংখ্যাগুলো, যেমন 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, এই যে 3 6 9 12, আমরা এই সংখ্যাগুলোকে 3 দিয়ে ভাগ করতে পারি। আবার এদেরকে আমরা 3-এর গুণিতকও বলতে পারি, 3-এর নামতা। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12। তো আমাদেরকে বলা হলো একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হয়েছে। তাহলে ছক্কা যদি নিক্ষেপ করি তাহলে আমাদেরকে 1 থেকে 6 এর মধ্যে আমরা আটকা থাকবো, সীমানা, আমরা তো আর 6 এর বাইরে যেতে পারি না। তো 1 থেকে 6 এর মধ্যে 3-এর গুণিতক কারা কারা? 1 থেকে 6 এর মধ্যে 3-এর গুণিতক 3 আর 6। 1 থেকে 6 এর মধ্যে 3-এর গুণিতক 3 আর 6। তাহলে সেই ক্ষেত্রে মোট নমুনা বিন্দু 6টা আর শর্ত মেনেছে কয়টা সংখ্যা? 3 আর 6। এই দুইটা সংখ্যা শর্ত মেনেছে, কারণ এই দুইটা সংখ্যা 3-এর গুণিতক। তাহলে দুইটা সংখ্যা শর্ত মেনেছে। তাহলে 2/6 হচ্ছে ফলাফল। কাটাকাটি করা যায় 1 3। তাহলে আমরা 2 দিয়ে কাটলাম, 2 একে 2, 3 দুগুণে 6, 1/3। এটা খ নাম্বার অপশনে রয়েছে। পরবর্তী প্রশ্নে তাকাই। একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে মৌলিক সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত? দেখেন এখানে আবার অথবা শব্দ আছে, সুতরাং অথবা শব্দ যেহেতু আছে আগে পরের যে কোনো একটা শর্ত মানলেই আমাদেরকে হিসাবে নিয়ে নিব। 2টা শর্ত যদি মানে আলহামদুলিল্লাহ, কিন্তু 2টার যে কোনো একটা শর্ত মানলেই আমরা তাদেরকে হিসাবের মধ্যে নিয়ে ফেলবো, কোনো সমস্যা নেই। কিন্তু এমন সংখ্যা নিতে পারবো না যে কিনা 2টা শর্তের একটাও মানে না, এমন সংখ্যা কিন্তু নেওয়া যাবে না। 2টা শর্তের যে কোনো একটা শর্ত মানতেই হবে। আচ্ছা এখানে কি বলা হয়েছে? মৌলিক সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত? দেখেন আমরা যখন ছক্কা নিক্ষেপ করি 1 থেকে 6 এর মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে। তো আমরা ওখানে চাচ্ছি মৌলিক সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য। তাহলে মৌলিক সংখ্যা কারা? 2 3 5, এই 3টা সংখ্যা আমরা হিসাবে নিব। হ্যাঁ, এই 3টা সংখ্যা আমরা হিসাবে নিব। আবার বলা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 দ্বারা বিভাজ্য কারা? 3 দিয়ে ভাগ যায় 3 আর 6, 3 দিয়ে ভাগ যায় 3 আর 6। দেখেন একটা জিনিস খেয়াল করেন, এই যে 3, এই সংখ্যাটা মৌলিক, আবার 3 এটা 3 দিয়ে ভাগ যায়, তো এটা কিন্তু 2 শর্তই মেনেছে, আলহামদুলিল্লাহ, আমরা তাকে হিসাবে সুন্দর মতো নিতে পারবো। এছাড়াও আর কাদেরকে নেওয়া যায়? 2 5 6। তাহলে আমরা কাদেরকে নিব? 2 3 5 6। আমরা এই সংখ্যাগুলোকে হিসাবে নিতে পারবো, কারণ এই সংখ্যাগুলো ওই 2টা শর্তের একটা না একটা শর্ত মেনেছে। যেমন সেখানে বলা হয়েছে ছক্কা নিক্ষেপ করলে মৌলিক সংখ্যা, তো মৌলিক সংখ্যা 2 3 5। আবার বলা হয়েছে 3 দ্বারা বিভাজ্য,
3 দ্বারা বিভাজ্য 3 আর 6, ঠিক আছে। আমরা কিন্তু 3কে 2 বার লিখবো না, সংখ্যা একবারই লিখবো, কিন্তু সে যেই শর্তই মানুক না কেন আমরা তাকে একবারই লিখবো। আচ্ছা, 3 এবং 6, তাহলে আমরা দেখলাম এই 4টা সংখ্যা তারা ওই 2টা শর্তের কোনো না কোনো একটা শর্ত মেনেছে। তাহলে এই 4টা সংখ্যা হচ্ছে অনুকূল ফলাফল, এই 4টা সংখ্যা হচ্ছে অনুকূল ফলাফল। তাহলে সমগ্র ফলাফল 6টা আর অনুকূল ফলাফল 4টা। কাটাকাটি করা যায়, 2 4-এর মধ্যে 2 বার যায়, 2 6-এর মধ্যে 3 বার যায়, তাহলে 2/3। ওকে ফাইন, 2/3। তাহলে 2/3 আমরা দেখতেছি আমাদের এই অপশনে গ নাম্বারে রয়েছে, তাহলে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার 16 নাম্বার প্রশ্নটার দিকে তাকাবো আমরা। 16 নাম্বার প্রশ্নটা কি বলল? একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে প্রাপ্ত সংখ্যাটি জোড় এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। আপনারা কি খেয়াল করছেন এবং শব্দটা আছে? তাহলে এবং শব্দটা থাকার দ্বারা আমরা বুঝে যাব উভয় শর্ত মানতে হবে, একটা শর্ত মানলে হবে না, উভয় শর্তই মানতে হবে। তাহলে আমরা ছক্কা নিক্ষেপ করছি, তাহলে 1 থেকে 6-এর মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে। আমরা চাচ্ছি যেই সংখ্যাটা উঠবে, ছক্কা নিক্ষেপের ফলে যেই সংখ্যাটা উঠবে ওই সংখ্যাটা জোড়ও হোক, ওই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্যও হোক, মানে 3 দিয়ে ভাগ করা যায়। যেই সংখ্যাটা উঠবে ওইটা জোড় সংখ্যা হোক এবং ওই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্যও হোক। একটু খেয়াল করে দেখি 1 থেকে 6-এর মধ্যে এই উভয় শর্ত মানতে পারে এমন সংখ্যা কে কে আছে। আমরা দেখতেছি জোড় সংখ্যা 2 4 6। ওকে ফাইন। আবার বলছে 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 আর 6। দেখেন তো 6-এর নিচে 2টা দাগ দিলাম, 6-এর নিচে কটা দাগ দিলাম? 2টা, মানে 2টা শর্তই এই সংখ্যাটা মানতে পেরেছে, 2টা শর্তই এই সংখ্যাটা মেনেছে। আমাদেরকে বলা হয়েছে জোড়, তাহলে 2 4 6। আবার বলা হয়েছে 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 আর 6। তাহলে আমরা দেখতেছি 6-এর নিচে 2টা দাগ পড়লো, অর্থাৎ 6 উভয় শর্তই মেনেছে। তাহলে আমরা বলতে পারি সমগ্র ফলাফল 6টা আর উভয় শর্ত মেনেছে একটা সংখ্যা, উভয় শর্ত মেনেছে একটা সংখ্যা, তাহলে 1/6। তাহলে এখানে যেই শর্ত দেওয়া, এই উভয় শর্ত মেনে সম্ভাবনার রেজাল্ট হবে 1/6। পরবর্তী প্রশ্ন, একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে প্রাপ্ত সংখ্যাটি জোড় কিন্তু 6 দ্বারা বিভাজ্য না হওয়ার সম্ভাবনা কত? প্রশ্নটা একটু বুঝি, মনে রাখতে হবে ওই এবং কিন্তু দুইটা একই অর্থ প্রকাশ করবে, এবং কিন্তু দুইটা একই অর্থ প্রকাশ করবে। হ্যাঁ, এবং কিন্তু দুইটা একই অর্থ প্রকাশ করবে। এখানের মধ্যে বলা হলো যে একটা ছক্কা নিক্ষেপ করা হয়েছে, প্রাপ্ত যে সংখ্যাটা উঠবে প্রাপ্ত সংখ্যাটি জোড় কিন্তু 6 দ্বারা বিভাজ্য না, এমন সংখ্যা ওঠার সম্ভাবনা কত? আমরা চাচ্ছি ছক্কা নিক্ষেপ করলাম, একটা সংখ্যা উঠলো, ওই সংখ্যাটা জোড় হোক তবে 6 দিয়ে যেন ভাগ না যায়, 6 দিয়ে যেন ভাগ না যায়। একটু চিন্তা করেন, 6 দিয়ে ভাগ যাবে, 1 থেকে 6-এর মধ্যে কোন সংখ্যাটা? 1 থেকে 6-এর মধ্যে কোন সংখ্যাটা 6 দিয়ে ভাগ যায়? সেটা হচ্ছে 6। এই সংখ্যাটা 6 দিয়ে ভাগ যায়, 6 এটা জোড় সংখ্যা। তাহলে দেখেন আমাদেরকে বলা হচ্ছে যেই সংখ্যাটা উঠবে সেটা জোড় হোক। আমরা একটু এখানে আসি, দেখেন সবাই একটু তাকাই। প্রথম কথা, ছক্কাটা নিক্ষেপ করা হলো, যেই সংখ্যাটি উঠবে সেটি জোড় হোক। তাহলে জোড় কোনটা? 2 4 6। তারপরে একই সঙ্গে আরেকটা শর্ত দেওয়া আছে, এটাও মানতে হবে, 6 দ্বারা বিভাজ্য না। দেখেন 6 দিয়ে 6কে ভাগ করা যায়, তাহলে এইটাকে নেওয়া যাবে না। তারা বলতেছে 6 দিয়ে ভাগ যেন না যায়। দেখেন 4 দিয়ে যদি আমরা 4কে যদি 6 দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু রেজাল্ট দশমিকে চলে আসে, তার মানে পুরোপুরি ভাগ যায় না। 4কে যদি আমরা 6 দিয়ে ভাগ দিই এটা নিঃশেষে বিভাজ্য হয় না, তাই না? এটার মধ্যে ওই যে দশমিকে চলে আসে রেজাল্টটা, ভাগফলটা পূর্ণ সংখ্যায় আসে না, দশমিকে আসে। তার মানে এটা 6 দ্বারা বিভাজ্য না। 2 এটা 6 দ্বারা বিভাজ্য না, 6 দ্বারা বিভাজ্য না। তাহলে দেখেন এই দুইটা সংখ্যার নিচে কিন্তু আমি 2টা করে দাগ দিলাম, কারণ এরা উভয় শর্ত মেনেছে। আমি কথাটা আবারও বোঝানোর জন্য বলতেছি, কোনো সমস্যা নাই, আসেন সবাই খেয়াল করি। আমাদেরকে বলা হলো একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে প্রাপ্ত সংখ্যাটি জোড় কিন্তু 6 দ্বারা বিভাজ্য না।
এমন সংখ্যা উঠার সম্ভাবনা কত হবে? তাহলে প্রথমত জোর, তাহলে জোর কারা? 2, 4, 6। দ্বিতীয়ত 6 দিয়ে যেন ভাগ না যায়, 2কে 6 দিয়ে ভাগ পুরোপুরিভাবে করা যায় না, 4কে 6 দিয়ে ভাগ পুরোপুরিভাবে করা যায় না, মানে দশমিকে আসে, আর 6কে 6 দিয়ে ভাগ করা যায়, তাহলে এত শর্ত মানে নাই, কারণ 6 দিয়ে ভাগ করা গেলে তো আমি নিব না তাকে। তাহলে আমরা দেখলাম উভয় শর্ত মেনেছে 2 আর 4, তাহলে সমগ্র ফলাফল 6টা আর শর্ত মেনেছে অর্থাৎ অনুকূল ফলাফল 2টা। 2/6 কাটাকাটি করলে কত হবে? 1/3। কাটাকাটি করলে কত হবে? 1/3। আচ্ছা, তাহলে 1/3 হচ্ছে এই প্রশ্নের রেজাল্ট। তাহলে 1/3 খ নাম্বার অপশনে রয়েছে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমরা এই যে এমসিকিউগুলো সমাধান করতেছি, গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোকে আমরা টাইপ আকারে ভাগ করেছি, সেখান থেকে আমরা ধারাবাহিকভাবে প্রতিটি প্রশ্নের সমাধান করতেছি। আমাদের টেকনিক পাবলিকেশনের পক্ষ থেকে যেই বইগুলো, সহায়ক বইগুলো প্রকাশ করা হচ্ছে, আমাদের এখন মূল টার্গেট হচ্ছে 100তে 100। আমরা যেন একেবারে আমাদের প্রস্তুতি, আমরা যেন একদম 100তে 100 নিতে পারি, 100 নাম্বারের মধ্যে 100 নাম্বারই যেন আমরা অর্জন করতে পারি, ওইভাবে করেই আমাদের বইগুলো সাজানো হয়েছে, টপিকসগুলো সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করব আপনারা সবাই ইজি সিরিজের বইগুলো ইনশাআল্লাহ সংগ্রহ করে ফেলবেন। আমরা যদি পরবর্তী প্রশ্নে যাই, পরবর্তী প্রশ্নে বলা হলো দুটি ছক্কা নিরপেক্ষভাবে একবার নিক্ষেপ করা হলে ছক্কার উপরের পিঠে একই সংখ্যা না আসার সম্ভাবনা কত? সবাই এই প্রশ্নতে একটু টাইম লাগবে। দুটি ছক্কা নিরপেক্ষভাবে একবার নিক্ষেপ করা হলে ছক্কার উপরের পিঠে একই সংখ্যা না আসার সম্ভাবনা কত? আপনি প্রথমে যেই ছক্কা নিক্ষেপ করছেন ওখানে যেই সংখ্যাটা উঠলো, দ্বিতীয়তে যেই ছক্কাটা নিক্ষেপ করছেন উপরে যেই সংখ্যাটা উঠলো, এই দুইটা সংখ্যা যেন একই না হয়, দুইটা সংখ্যা যেন একই না হয়। তারা এটাই বলছে, একই সংখ্যা যেন না হয়। তাহলে একই সংখ্যা না যারা আমরা তাদেরকে নিতে পারবো। এখন আসেন আমরা একটু অঙ্কটা এখানে একটু ডিটেলসে করার চেষ্টা করি সবাই। হ্যাঁ, এমসিকিউ প্রশ্ন আপনি যখন এখন নিজে বুঝে যাবেন তখন আপনি অল্প সময়ের মধ্যে অঙ্কের সমাধান করে ফেলতে পারবেন। এখন আমাদেরকে তো অঙ্ক বুঝানো লাগতেছে, প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দিতে হইতেছে, অনেক কিছু, অনেক কথা বলতে হইতেছে, কিন্তু আপনি যখন নিজে নিজে সমাধান করবেন, আপনি তো ভাববেন আর দ্রুত গতিতে অঙ্ক করে ফেলবেন, তখন খুব অল্প সময়ের মধ্যে সমাধান করে ফেলতে পারবেন। দুইটি ছক্কা নিক্ষেপের কথা বলছে। আচ্ছা, আমরা যখন, আমি আগে একটু এখানে একটু দেখাই, যখন প্রথমবার ছক্কা নিক্ষেপ করি তখন আমরা 1, 2, 3, 4, 5, 6, তাই না? প্রথমবার নিক্ষেপ করলাম। দ্বিতীয়বার যখন ছক্কা নিক্ষেপ করতে যাই তখন কি হয় আপনারা সবাই জানেন, এই 1 এর সাথে আবার 1, 2, 3, 4, 5, 6, তাই না? এই 2 এর সাথে 1, 2, 3, 4, 5, আবার এই 3 এর সাথে 1, 2, 3, 4, 5, 6, 4 এর সাথে 1, 2, 3, 4, 5, 6, ঠিক তো? এভাবে তো? আচ্ছা, তাহলে ওই হিসেবে যদি আমি এখন লিখি, নমুনা বিন্দুগুলো যদি আমি লিখি, কীভাবে করে লিখবো? 1, 1, 1, 2, 1, 3, 1, 4, 1, 5, 1, 6, এইভাবে করে লিখব। 2, 1, 2, 2, এইভাবে করে লিখব। এখন ঘটনা হচ্ছে, আমি যদি এদেরকে এখানে লিখি, সবাই একটু দেখেন, আমি যদি লিখতে পারি এরকম 1, 1, 1, 2, 1, 3, 1, 4, 1, 5, 1, 6, আচ্ছা, এরপরে 2, 1, 2, 2, 2, 3, এইভাবে করে আমরা লিখতে থাকবো অনেকগুলো। মোট নমুনা বিন্দু বের হবে 36টা। কীভাবে করে এটা বের করা হয়? সেটি হচ্ছে, আপনাকে বলা হয়েছে ছক্কা নিক্ষেপ করছেন, ছক্কা বলার সাথে সাথে 6 লিখবেন। এবার পাওয়ার হিসাবে কত বসাইবেন? কয়টা ছক্কা নিক্ষেপ করছেন? 2টা ছক্কা। তো 2টা ছক্কা, এই যে আপনি বলছেন 2টা ছক্কা নিক্ষেপ করছি, তাহলে পাওয়ার হিসাবে 2 বসান, তাহলে 6কে স্কোয়ার করলে কত হয়? 36। তাহলে মোট নমুনা বিন্দু বের হবে 36টা। মোট নমুনা বিন্দু বের হবে কয়টা? 36টা। এই যে আমি যখন এইভাবে করে লিখবো, এইভাবে করে যখন অনবরত লিখতে থাকবো, অনেকগুলো না, লিখতেই থাকবো, মোট 36টা নমুনা বিন্দু বের হবে। এটা 1টা, 2টা, 3টা, 4টা, এইভাবে করে করতে করতে 36টা নমুনা বিন্দু বের হবে।
ছক্কা তো 6, 2টা ছক্কা তাহলে পাওয়ার হিসাবে 2, তাহলে 6 স্কোয়ার অর্থাৎ 36, 36টা নমুনা বিন্দু বেরোবে। এখন কথা হচ্ছে এই যে 36টা নমুনা বিন্দু, এটা হচ্ছে প্রথম ছক্কার পিঠ, এটা দ্বিতীয় ছক্কার পিঠ, এটা প্রথম ছক্কার পিঠ, এটা দ্বিতীয় ছক্কার পিঠ, এটা প্রথম ছক্কার পিঠ, এটা দ্বিতীয় ছক্কার পিঠ। প্রশ্নে বলা হয়েছে 2টা ছক্কা যে নিক্ষেপ করা হলো, ছক্কার উপরের পিঠে একই সংখ্যা যেন না আসে, একই সংখ্যা যেন না আসে। আচ্ছা, একই সংখ্যা কারা কারা হবে একটু চিন্তা করবেন সবাই, অনুগ্রহ করে সবাই একটু চিন্তা করবেন। একই সংখ্যা কোথায় কোথায় আসতে পারে? 1,1 একই সংখ্যা, কিন্তু প্রথম ছক্কার পিঠেও 1, দ্বিতীয় ছক্কার পিঠেও 1, তাইলে উভয় ছক্কার পিঠে একই সংখ্যা। তারপরে 2,2 প্রথম ছক্কার পিঠে 2, দ্বিতীয় ছক্কার পিঠেও 2, একই সংখ্যা না? বলেন কত? এটা বলার দরকার নাই, একই সংখ্যা কিনা? হ্যাঁ, উভয় ছক্কার পিঠে একই সংখ্যা। এরপরে আস্তে আস্তে সামনে গিয়ে 3,3 উভয় ছক্কার পিঠে একই সংখ্যা, 4,4, 5,5, 6,6 এরা হচ্ছে একই সংখ্যা, উভয় ছক্কার পিঠে একই সংখ্যা। তাহলে প্রশ্নে চাচ্ছে এরা না উঠুক, প্রশ্নে চাচ্ছে এরা না উঠুক, বুঝতে পারছি? কারণ উভয় ছক্কার পিঠে এরা হচ্ছে একই সংখ্যা, কিন্তু প্রশ্নে বলতেছে উভয় ছক্কার পিঠে একই সংখ্যা না আসার সম্ভাবনা বের করো। তাহলে এরা হচ্ছে একই সংখ্যা, তাহলে এদেরকে বাদ। উভয় ছক্কার পিঠে একই সংখ্যা, তাহলে এদেরকে আমরা হিসাবে নিব না। তাহলে মোট নমুনা বিন্দু 36টা। মোট নমুনা বিন্দু কয়টা? 36টা। সমগ্র ফলাফল হিসাবে 36, আর উপরে বসবে অনুকূল ফলাফল, অর্থাৎ শর্ত মেনেছে যারা। দেখেন 2টা ছক্কার পিঠে 2 রকমের সংখ্যা, শর্ত মেনেছে। 2টা ছক্কার পিঠে 2 রকমের সংখ্যা, শর্ত মেনেছে, কারণ একই সংখ্যা না, তার মানে ভিন্ন ভিন্ন সংখ্যা। 2 ছক্কার পিঠে ভিন্ন সংখ্যা, 2 ছক্কার পিঠে ভিন্ন সংখ্যা, তার মানে এরা শর্ত মেনেছে, তাই না? তাহলে 36টা নমুনা বিন্দুর মধ্যে এই 6টা নমুনা বিন্দু শর্ত মানে নাই, তাহলে শর্ত মানছে বাকি 30টা, শর্ত মানছে বাকি 30টা। দেখেন আমি কিন্তু অঙ্কটা বুঝাইতে গিয়ে অনেকখানি সময় ব্যয় করতেছি, কিন্তু আপনি যখন বুঝে যাবেন, আপনি কি পরীক্ষার হলে গিয়ে আপনার বন্ধুকে বুঝাবেন, দেখো উভয় ছক্কার পিঠে একই সংখ্যা না আসার উত্তরটা এইভাবে করে আসলো, তাই তো? আপনি তো আর বুঝাবেন না, বা আপনি নিজে যখন প্র্যাকটিস করতে যাবেন আপনি তো এত ভেঙে ভেঙে তো আপনি করতে যাবেন না, আপনি যদি চিন্তা করবেন 2টা ছক্কা, তাহলে মোট নমুনা বিন্দু 36টা, উভয় ছক্কার পিঠে একই সংখ্যা না, তাহলে 1, 1, 2, 2 এরকম করে টোটাল 6টা আছে, এই 6টা না, তাহলে বাকি 30টা। ও তাহলে 30/36 কাটাকাটি করে 5/6, এটা হচ্ছে রেজাল্ট। কতক্ষণ সময় লাগলো? তো এই হচ্ছে বিষয়। তাহলে দেখেন আমরা শর্ত মেনেছে তাহলে কয়টা? 30টা। 30টা নমুনা বিন্দু শর্ত মেনেছে, এই 30টা নমুনা বিন্দু শর্ত মেনেছে। তাহলে 30/36 এরা শর্ত মেনেছে, কাটাকাটি করা যায় 5/6, কারণ 6 30-এর মধ্যে 5 বার যায়, 6 36-এর মধ্যে 6 বার যায়, তাহলে 5/6 হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। 5/6 হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। তাহলে আমি সংক্ষেপে আরেকবার একটু বলে দেই। 2টি ছক্কা নিক্ষেপ করা হলো, উভয় ছক্কার পিঠে একই সংখ্যা না আসার সম্ভাবনা 5/6। কিভাবে করে চিন্তা করব? যেহেতু 2টা ছক্কা নিক্ষেপ করা হয়েছে, তাহলে নমুনা বিন্দু 36টা, কারণ ছক্কা বলার কারণে 6, 2টা বলার কারণে পাওয়ার হিসাবে 2, তাহলে 6 স্কোয়ার অর্থাৎ 36, মোট নমুনা বিন্দু 36টা। উভয় ছক্কার পিঠে একই সংখ্যা না, তাহলে 1,1, 2,2, 3,3 এইভাবে করে করতে করতে 6,6 এই সংখ্যাগুলো যেন না আসে, এই নমুনা বিন্দুগুলো বাদ। তাহলে এগুলো বাদ দিয়ে বাকিরা শর্ত মেনেছে, তাহলে বাকিরা কয়টা? 30টা। 30টা নমুনা বিন্দু শর্ত মেনেছে, তাহলে 30/36 কাটাকাটি করলে 5/6। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই এই প্রশ্নটার সমাধানটা বুঝতে পেরেছেন। তাহলে আমরা বলতে পারি 5/6 অর্থাৎ গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্ন সমাধান করে ফেললাম, এখন 19। দেখেন 19 নম্বরটা সমাধান হয়ে গেছে। কিভাবে করে? সেটি হচ্ছে এ বি সি ডি তল বিশিষ্ট একটি চতুস্তলককে 2 বার নিক্ষেপ করা হলে সম্ভাবনার নমুনা বিন্দু কতটি? নমুনা বিন্দু কতটি? দেখেন এ বি সি ডি তল বিশিষ্ট একটি চতুস্তলক, চতুস্তলক মানে যার 4টা তল আছে, চতুস্তলক যার 4টা তল আছে,
তো যেই বস্তুর 4টা তল আছে আমাদেরকে বলল তার সম্ভাবনার নমুনা বিন্দু কতটি হবে, সম্ভাবনার নমুনা বিন্দু কতটি হবে। খেয়াল করেন যেহেতু চতুস্তলক বলছে এখানে কয়টা, 4টা, কয়টা তল, 4টা তল। কিছুক্ষণ আগে বলছিলাম ছক্কা বলছে, তাহলে ভিত্তি হিসেবে 6 বসান, কয়বার নিক্ষেপ করছেন পাওয়ার হিসেবে তত বসান। যদি বলা হয় মুদ্রা, তাহলে মুদ্রাতে 2টা পিঠ থাকে, এই পিঠ ও পিঠ 2টা পিঠ থাকে, তাহলে মুদ্রা বললে ভিত্তি হিসাবে 2 বসান, কয়বার নিক্ষেপ করছেন ওইটা পাওয়ার হিসাবে বসান। একই সিস্টেমে এখানে বলা হয়েছে চতুস্তলক, কি তলক, চতুস্তলক, কয়টা তল, 4টা তল, তাহলে ভিত্তি হিসাবে 4 বসান। বলা হয়েছে এই চতুস্তলকটিকে 2বার নিক্ষেপ করা হয়েছে, কয়বার নিক্ষেপ, 2বার নিক্ষেপ। এই যে কয়বার নিক্ষেপ এটাকে পাওয়ার হিসাবে বসাবেন, কয়বার নিক্ষেপ এটাকে পাওয়ার হিসাবে বসাবেন, তাহলে পাওয়ার হিসাবে 2 বসবে। তাহলে 4 স্কয়ার অর্থাৎ 16। তাহলে আমরা বলতে পারি যে একটি চতুস্তলককে যদি 2বার নিক্ষেপ করা হয় তাহলে নমুনা বিন্দু হবে 16টি। নমুনা বিন্দু কি হবে, 16টি। দেখেন চতুস্তলক এ বি সি ডি, আমি যদি ভেঙে দেখাই আপনাদেরকে, দেখেন প্রথমবার যখন আপনি চতুস্তলকটাকে নিক্ষেপ করবেন তো প্রথমে এ, তারপরে বি, তারপর সি, তারপরে ডি। যেহেতু 4টা তল তাহলে এই প্রথমবারে এই 4টার আসবে যে কোনো একটা, এ বি সি ডি। ছক্কা যখন আমরা নিক্ষেপ করি 1 থেকে 6 পর্যন্ত লিখি, তো এটা হচ্ছে প্রথমবার যখন আমরা নিক্ষেপ করলাম এ বি সি ডি। এবার দ্বিতীয়বার যখন আমরা নিক্ষেপ করতে যাব তখন এই এ এর সাথে আবার এ বি সি ডি, এই বি এর সাথে এ বি সি ডি, এই সি এর সাথে এই এ বি সি ডি আসবে। এটা এখান থেকে নিয়ে আসি কপি করে, আচ্ছা। তারপরে আবার এই 4টাই কপি করে নিয়ে আসি এখানে, আচ্ছা। এই যে দেখেন, তাহলে দেখেন যে বিষয়টা সেটা হচ্ছে প্রথমবার যখন আমরা চতুস্তলকটি নিক্ষেপ করলাম তাহলে এ বি সি ডি যে কোনোটা আসতে পারে। দ্বিতীয়বার যখন নিক্ষেপ করব এই এ এর সাথে এই 4টা, বি এর সাথে 4টা, সি এর সাথে 4টা, ডি এর সাথে 4টা। তাহলে আমরা যদি আলটিমেটলি দেখি তাহলে মোট কয়টা আসলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আমি একদম একে একে দেখানোর চেষ্টা করলাম যাতে আপনার পুরো জিনিসটা ক্লিয়ার হন। তাহলে এখানে যেই কাজটা করতে হবে, আপনাকে বলা হয়েছে চতুস্তলক অর্থাৎ 4টা তল, তাহলে ভিত্তি হিসেবে 4। বলা হয়েছে চতুস্তলকটাকে 2বার নিক্ষেপ করা হয়েছে, কয়বার, 2বার নিক্ষেপ করা হয়েছে, তাহলে পাওয়ার হিসাবে 2, তাহলে 4 স্কয়ার অর্থাৎ 16। যদি বলা হয় 3বার নিক্ষেপ তাহলে 2 এর জায়গায় 3 বসাবো, মানে পাওয়ার হিসাবে 3 বসাবো। যদি বলে 4বার নিক্ষেপ পাওয়ার হিসাবে 4 বসাবো। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের এই প্রশ্নটার সমাধান করা হয়ে গেল। 19 নম্বর প্রশ্ন, চতুস্তলকটি 2বার নিক্ষেপ করার ফলে সম্ভাবনা নমুনা বিন্দু হবে 16টি, ঘ নম্বর অপশন সঠিক। 20 নম্বর প্রশ্ন, একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো, এই 3টা তথ্যের কোনটা কোনটা সঠিক হবে। একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো, 3 আসার সম্ভাবনা। দেখেন আমরা যদি ছক্কা নিক্ষেপ করছি 1 থেকে 6 মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে, নিচে 6, আমরা চাচ্ছি 3 উঠুক। 3 কয়টা সংখ্যা, 3 একটা সংখ্যা। 1 থেকে 6 মধ্যে 3 কয়টা সংখ্যা, একটা সংখ্যা, তাহলে অনুকূল নমুনা বিন্দু 1, তাহলে 1/6। 3 আসার সম্ভাবনা 1/6। এরপর তাহলে এটা সঠিক, তাই তো, এটা সঠিক। জোর আসার সম্ভাবনা, দেখেন যেহেতু আমরা ছক্কা নিক্ষেপ করছি তাহলে নিচে 6, আমরা চাচ্ছি জোর সংখ্যা আসুক, তাহলে জোর সংখ্যা কয়টা, 2 4 6, 3টা সংখ্যা হচ্ছে জোর, তাহলে 3 বসবে উপরে, 3টা সংখ্যা জোর, কাটাকাটি করলে হাফ হয়, 2 নাম্বার তথ্য সঠিক। 5-এর কম সংখ্যার সম্ভাবনা 2/3। দেখেন ছক্কা নিক্ষেপ করলে 1 থেকে 6 মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে, আমরা চাচ্ছি 5-এর চাইতে কম সংখ্যা আসুক। আচ্ছা 5-এর চাইতে কম কয়টা সংখ্যা আছে, 4টা, কারণ 1 2 3 4 এই 4টা সংখ্যা 5-এর চাইতে ছোট। আমরা যেহেতু ছক্কা নিক্ষেপ করতেছি তাহলে 5-এর চাইতে ছোট সংখ্যা হচ্ছে 1 2 3 4 এই 4টা সংখ্যা, তাহলে এই 4টা সংখ্যা শর্ত মেনেছে, তাহলে উপরে 4 নিচে 6, কাটাকাটি করতে পারি, 2 4-এর মধ্যে 2বার যায়, 2 6-এর মধ্যে 3বার যায়, 2/3 সঠিক। তাহলে আমরা দেখলাম যে আমরা যদি এটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করি 3 আসার সম্ভাবনা 1/6, জোর আসার সম্ভাবনা 1/2, 5-এর কম সংখ্যা আসার সম্ভাবনা 2/3, 3টা অপশনই সঠিক। তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর, 1 2 ও 3। পরবর্তী প্রশ্ন, এখানে বলা হলো একটি ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে, ওই আগের প্রশ্নটার মতোই, একটি ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা। দেখেন মোট সংখ্যা 6টা, তাহলে নিচে 6,
বিজোড় সংখ্যা আছে 3টা, 1 3 5, তাহলে 3টা সংখ্যা, তাহলে 3 উপরে কাটাকাটি করলে হাফ, তাহলে 1 নাম্বার তথ্যটা সঠিক। মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা, দেখেন মোট সংখ্যা 6টা, আমরা চাই মৌলিক সংখ্যা উঠুক। মৌলিক সংখ্যা কয়টা? 2 3 5, মৌলিক সংখ্যা 3টা, তাহলে 3/6 কাটাকাটি করলে হাফ, তাহলে 2 নাম্বার তথ্য সঠিক। জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা, দেখেন মোট সংখ্যা 6টা, আমরা চাই জোড় সংখ্যা উঠুক, 2 4 6, এই 3টা সংখ্যা জোড়, তাহলে 3 উপরে কাটাকাটি করলে হাফ, তাহলে 3 নাম্বার তথ্য সঠিক। তাহলে একটা ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা হাফ, মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা হাফ, জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা হাফ, হাফ মানে 50%, 50% করে সম্ভাবনা। তাহলে 3টাই যেহেতু সঠিক, 3টাই আছে ঘ নাম্বার অপশনে, তাহলে ঘ নাম্বার অপশনটা অর্থাৎ 1 2 ও 3 এটি হচ্ছে সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এমসিকিউগুলো সমাধান করলাম, গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো, আমাদের টেকনিক পাবলিকেশনের যে বইগুলো, আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের যেন শিক্ষার্থীরা প্রস্তুতি যেন একদম 100তে 100 নিতে পারে, পরীক্ষায় যেন 100-র মধ্যে 100 নম্বর যেন সে অর্জন করতে পারে। এই জন্য যেইভাবে করে তার প্রস্তুতি নেওয়া দরকার, আমাদের সহায়ক বইগুলো ঠিক সেইভাবে করেই সাজানো রয়েছে। তো আশা করব আপনারা সবাই ইজি সিরিজের বইগুলো সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।